গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে 2 দফায় হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষও জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 8টা থেকে কারফিউ জারি হয়েছে গোপালগঞ্জে, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। কেন এমন ঘটনা ঘটল এর পরিস্থিতি নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। দর্শক, আজ ভোটের ট্রেনের আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। জনাব শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি নিয়েছে, সেই উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে আজকে 16তম দিন। এই 16তম দিনে গিয়ে গোপালগঞ্জে গিয়ে এইরকম একটা ঘটনা ঘটলো কেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে। শুরুতে একটু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, আমার গলাটা একটু ভাঙা, যেহেতু দীর্ঘ সময় পদযাত্রায় ছিলাম দীর্ঘদিন। আপনি যে প্রশ্নটি করেছেন যে এই হামলাটি আসলে কেন হয়েছে, আমরা তো আসলে এই হামলাটি কেন হয়েছে সেটা তো দিবালোকের মতো পরিষ্কার যে নিষিদ্ধ যেই সংগঠন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, তারা মিলে হামলা করেছে এবং তাদের পেজ সহ তাদের অ্যাক্টিভিস্টরা সহ সবাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা করেছে। এবং তারা হামলা করেছে কেন? কারণ তারা বাংলাদেশে গণতান্ত্রিক যে ধারা, গণতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতি তারা চায় না, কিংবা কোনো রাজনৈতিক শক্তি, স্বৈরাচার বিরোধী কোনো রাজনৈতিক শক্তির উত্থান হবে সেটি তারা একেবারেই চায় না। আমরা এটি দেখেছি যখন 5 আগস্টের পূর্বে যখন 2000-এর অধিক ছাত্র জনতার উপরে তারা গুলি চালালো এবং 2000-এর মতো শহীদ হলো, তার মধ্য দিয়ে কিন্তু এই দলটির এক ধরনের চরিত্র প্রকাশিত হয়েছে। 5 আগস্টের পরে অনেকেই আমরা সুশীল সমাজকে বলতে শুনেছি যে আওয়ামী লীগকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, আওয়ামী লীগের পুনর্বাসন করতে হবে, কি মধ্যমপন্থী বা ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। কিন্তু আজকের ঘটনা এটা প্রমাণ করলো যে আসলে আওয়ামী লীগের যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ভাষা এবং যারা দেশে রয়েছে তাদের আচরণ, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হামলা, কোনো কিছুই আসলে প্রমাণ করে যে আসলে আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্রটি হয়ে গেছে যে আসলে জনমানুষ বিরোধী, গণতন্ত্র বিরোধী, বাকস্বাধীনতা বিরোধী। দেখেন, আমাদের সাথে কিন্তু তাদের কোনো ধরনের কোনো সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা গিয়েছি একটা আমাদের পূর্ব ঘোষিত স্পটে আমরা প্রোগ্রাম করবো, আমরা আমাদের মতো করে চলে আসব। সেই জায়গাতে তারা দফায় দফায় রাস্তায় গাছ কেটে আটকে রাখা, তারা সেখানে মঞ্চে হামলা করা, ভাঙা এবং সেটাকে উল্লাস করা এবং আমাদেরকে এসপি অফিসে, ডিসি অফিসে ঘিরে রাখা। এখানে আমি যদি এটাকে শর্টে যেটা বললাম সেটাকে বলি যে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যেই চরিত্র, আওয়ামী লীগ যে ভালো হবে না এবং আওয়ামী লীগকে নিয়ে যে বাংলাদেশের রাজনৈতিক স্পেসে রাজনীতি করা সম্ভব না, এটার একটা কারণে আসলে এটার প্রমাণিত হলো। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সুশীল সোসাইটি এবং প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের ব্যাপারে এতদিন পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আওয়ামী লীগের মধ্যে মনে হয় ভালো মানুষ আছে কিংবা আওয়ামী লীগকে নিয়ে আসলে তারা একটা ইনক্লুসিভ রাজনীতি দাঁড় করাবে, তাদের এই একটা ছাড় দেয়া এবং তাদের সাথে সুশীলতা দেখানোর কারণেই আজকে এইরকম একটা তারা হামলার সুযোগ পেয়েছে এবং তারা আমাদের উপর এরকম নির্যাতন করেছে এবং এটা একটা লজ্জাজনক একটা ঘটনা আজকে ঘটিয়েছে। নিশ্চয়ই লজ্জাজনক ঘটনা। 5 আগস্টের পর নতুন বাংলাদেশের কথা বলছি, সংস্কার করতে চাই, রাষ্ট্র সংস্কারের জন্য সকল উদ্যোগ নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, ঐকমত্য কমিশন কাজ করছে। আপনারাও এই এতদিন উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশ অনেকগুলো জেলা ঘুরলেন, সেখানে সারা দেশেই তো আওয়ামী লীগের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানেও কিন্তু কোনো হামলার শিকার হননি। ঠিক গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন। আসলে এই যে আওয়ামী লীগের চরিত্রের কথা বলছেন আপনি, আওয়ামী লীগের চরিত্র তো আপনারা আগেও জানেন এবং সম্প্রতি তারাও বেশ সামাজিক মাধ্যমে ঘোষণা দিচ্ছিল আপনাদের প্রতিবাদে, আপনাদের কর্মসূচির প্রতিবাদে। তবুও কেন আপনারা পূর্ব প্রস্তুতি নিলেন না? কেন বা এইরকম একটা ঘটনা ঘটলো? এখন পর্যন্ত শোনা যাচ্ছে বেশ কয়েকজন নিহতও হয়েছে। বলবেন বিষয়গুলো। এখন আপনি 2টা প্রশ্ন এখানে করেছেন। একটা হচ্ছে যে 30টি মানে আমাদের প্রায় 30টির অধিক জেলায় আমরা ইতিমধ্যে প্রোগ্রাম শেষ করেছি, কোথাও আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই। 2 নম্বর হচ্ছে যে আমরা কেন আসলে পূর্ব প্রস্তুতি নেই নাই। প্রথম কথা হচ্ছে 30টির অধিক জেলায় এই ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পর একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে 2টা জায়গায় আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। একটা হচ্ছে যাদের ক্যাপাসিটি ছিল, সক্ষমতা ছিল, তারা সবাই ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। ইন্ডিয়া পালিয়ে গিয়ে ওখানে বসে তারা গোয়েন্দা সংস্থা সহ ডিপ স্টেটের সাথে বিভিন্ন ধরনের ছক আসছে এবং ওখান থেকে টাকা পাঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট হামলা করার চেষ্টা করছে। আর একটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যারা ছিল, যাদের ওই ধরনের ক্যাপাসিটি নাই, যারা আসলে যাদেরকে আমরা ছাপরি আওয়ামী লীগ বলি, এই ধরনের আওয়ামী লীগরা সব গোপালগঞ্জে গিয়ে আসলে তারা অবস্থান করছে। বাংলাদেশের আমি মনে করি যে আসলে এখানে কিন্তু গোপালগঞ্জবাসী আমাদের উপরে হামলা করছে এরকম না। গোপালগঞ্জের কিছু আওয়ামী সমর্থক
সমর্থক বা আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসীরা আছে, আর সারা বাংলাদেশের যে আওয়ামী লীগের সন্ত্রাসী সদস্যরা তারা গোপালগঞ্জে অবস্থান করছে, তারা আমাদের উপরে ওখানে হামলা করছে। তো গোপালগঞ্জটাকে তারা একটা ইন্ডিয়ার একটা এক্সটেনশন বানানোর চেষ্টা করছে। আমরা যারা বলছি যে ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ার মানুষের সাথে কিন্তু আমাদের কোনো বিরোধ নাই, ওখানে নিপীড়িত মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের কল্যাণ চায়, আমরা ইন্ডিয়ার ওই সমস্ত মানুষের কল্যাণ চাই। কিন্তু ইন্ডিয়ার দিল্লির যে পলিসি এবং দিল্লির যে আধিপত্য সেটার যেমন আমরা বিরোধিতা করি, গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ, আমার ধারণা 95% মানুষ, এই সাধারণ মানুষের মধ্যে কোনো বিরোধ নাই এবং তারা আমাদেরকে হামলাও করে না, সেটা তারা আমাদের এখন উপস্থিত হচ্ছে, তাদের বাড়ি ঘরে লুট করা হচ্ছে, ভাঙা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। ওই সারা দেশের সন্ত্রাসীর ওখানে গিয়েছে, এইটা সরকারের ব্যর্থতা আমরা বলতে পারি। তারপরে তারা এখানে আমাদের উপরে হামলা করেছে। তো এটা হচ্ছে 30 জেলায় না হওয়ার কারণ এখানে একটা। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আমরা কেন আসলে পুরো পরিস্থিতি নিয়ে নেই, আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে নাহিদ ইসলামের নেতৃত্বে যে সিদ্ধান্তটি এনসিপি নিয়েছে সেটি খুবই সুন্দর এবং একটি সহনশীল এবং একটা ম্যাচিউর পলিটিক্সের সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে দেখেন, আমরা প্রস্তুতি নিলে কিভাবে নিতে পারতাম, আমরা সারা দেশ থেকে বাস ভরে ভরে মানুষ নিয়ে যেতাম এবং সেখানে আমাদের হাতে অস্ত্র থাকতো, লাঠি থাকতো, একটা যুদ্ধক্ষেত্র তৈরি হতো। আজকে হয়তো 100 লাশের আপনারা সন্ধান পাইতেন, কিন্তু আমরা কি করতাম, আমরা ওদেরকে প্রতিহত করে আসতে পারতাম। আপনারা দেখেছেন আমাদের পূর্ববর্তী জেলাগুলোতে বরগুনায় প্রায় 15 থেকে 20 হাজারের মতো মানুষ হয়েছে, বরিশালে মানুষ হয়েছে। এই মানুষগুলোকে যদি আমরা বাস ভরে নিয়ে যেতাম তাহলে ওই 200-300 আওয়ামী লীগের সন্ত্রাসীকে দমন করা আমাদের কিন্তু কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমরা আসলে মনে করছি রক্তাক্ত রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে অনেকে বলছে আমরা সেনাবাহিনীর গাড়িতে করে পালায় আসছি, আমরা এইটা নিতে চাই যে আমরা পালায় আসছি, কিন্তু আমরা এটা শুনতে চাই না যে আমরা আঘাত করছি, আমরা এই রক্তপাতটা শুরু করছি, আমরা এটা শুরু করতে চাই না। যে কারণে আমরা এই ধরনের আমাদের যে শক্তিমত্তা এটা ওখানে প্রদর্শন করার আমরা এটা ঠিক মনে করি না। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু অন্য প্রিপারেশনটা নিয়েছি, আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি, আমরা র্যাবের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, ডিসির সাথে, এসপির সাথে, সবার সাথে কথা বলেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে গোপালগঞ্জ জেলার ডিসি, এসপি এবং ওখানের যে পুরো সেট আপ, এরা তো কোথাও না কোথাও 5 আগস্টের সময় অন্য একটা জেলার দায়িত্বে পালন করছে, সে এএসপি হিসাবে কিংবা এডিসি হিসাবে বা ডিসি হিসাবে। এই যে তাদের যে চরিত্র এবং তারাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে বলে আমার এটা একটা সন্দেহ হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। কারণ আমরা দেখছি যে তাদের সামনে আমরা ওখানে যাওয়ার আগে মঞ্চে হামলা করছে, তারা তখন কিছুই বলছে না। যখন সারা বাংলাদেশে আমরা বাধ্য করলাম রাস্তা ব্লকেট করতে, রংপুর উপদেষ্টাদেরকে আমরা আটকে দিলাম, তখন দেখি আবার তারা কিন্তু ক্যাপাবল হয়ে গেছে। তার মানে প্রশাসন কিন্তু এই ক্যাপাসিটিটা যদি আগে দেখাইতো তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। জি, আপনাদের আশঙ্কার কথা বললেন, আপনার সঙ্গে আরো যুক্ত হব, কথা বলবো, আপনি যুক্ত থাকুন। দর্শক ভোটের টেনে নিচ্ছে, একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, আলোচনা করছি ভোটের ট্রেনে। যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ফয়সাল মাহমুদ শান্ত। জি শান্ত ভাই, সারা দেশেই কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন অপরাধের কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার। আপনি বলছেন যে গোপালগঞ্জের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে অবস্থান করছে, তাহলে পুলিশ কি তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না? বা সেখানে আপনি যে স্বাধীন বাংলাদেশ বা নতুন বাংলাদেশ কথা বলছেন, তাহলে কি সেই জায়গাটি কি এখনো পুরোপুরি স্বাধীন হয়নি? কি বলবেন? আপনি যেটা বলছেন আমি আপনার সাথে এগ্রি যে একেবারেই এটা আসলে যে আকাঙ্ক্ষা বা যে সিস্টেমটা ডেভেলপ হওয়ার কথা একেবারেই হয় নাই। দেখেন 5 আগস্ট কিভাবে হবে, আপনারা মিডিয়াতে প্রচার করেছেন, আমরা নিজেরা মাঠে থেকে দেখেছি। যেই পুলিশ অস্ত্র দিয়ে গুলি করলো, একজন নতুন পুলিশও কি আমরা নিয়োগ দিতে পেরেছি? অন্তত 50,000 নতুন পুলিশ এবং আমাদের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এরকম লোকজন ইনক্লুড হওয়া প্রয়োজন ছিল। একজন পুলিশ তো নাই, তা কোন পুলিশ ধরবে? যেই পুলিশ এই আওয়ামী লীগের এমপির সাথে সিস্টেম ডেভেলপ করে সে চাঁদাবাজি করছে এলাকায়, যে মানুষকে ফেব্রিকেটেড মামলা দিয়ে জেলে ভরছে, সেই পুলিশের তো সমস্ত ডকুমেন্ট আওয়ামী লীগের কাছে আছে। ওই গোপালগঞ্জের এসপি বলেন, ডিসি বলেন, তাদেরকে হয়তো ডকুমেন্ট পাঠায় বলা হয়েছে যে আপনি যদি কোনো অ্যাকশনে যান তাহলে কিন্তু এগুলো আমরা ফাঁস করে দিব বা এগুলো কিন্তু সব প্রকাশ হয়ে যাবে। তো তারা কিভাবে করবে? তো আমরা তো তাদের কোনো ধরনের কোনো সিস্টেমের মধ্যে আনি নাই এবং তাদেরকে সংস্কার করা, যে কারণে আমরা এখন বলছি কি যে পুলিশ যে সংস্কার করা প্রয়োজন এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, এই দুইটা জিনিসটা এখন পর্যন্ত একেবারেই দৃশ্যমানভাবে হয় নাই। এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ আগের স্টাইলে মামলাবাজি করা শুরু করছে। তারা স্থানীয় রাজনৈতিক নেতার সাথে মিলে আওয়ামী লীগের কমিটির লোকজনের লিস্ট করে তার বাসায় যাচ্ছে, টাকা নিচ্ছে, যে টাকা দিচ্ছে না তাকে জেলে ধরতেছে, যে টাকা দিচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে। এই যে সিস্টেমটা হয়েছে, টাকার তো এদের অভাব নাই। 15 বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছে আছে, তারা ইন্ডিয়া থেকে সেগুলো পাঠাচ্ছে, পুলিশকে টাকা দিচ্ছে। তো এই সিস্টেমের মধ্য দিয়ে তো একটা রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি আমাদের সংকটের মুখে ফেলে দিচ্ছে। এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক হুমকি না, এটা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে
নতুন ধারায় পরিবর্তনের রাজনীতি যদি বিএনপি করতে চায়, তাই আজকের ঘটনা বিএনপির জন্য থ্রেট। এটা যদি জামাত করতে চায়, জামাতের জন্য থ্রেট। এটা যে করতে চাবে, আজকের যদি তরুণদের মধ্য থেকে যে কোনো নেতৃত্ব চলে আসে, সেই নেতৃত্বের জন্য আজকের এই ঘটনাটা থ্রেট। তো আমাদেরকে এটা আসলে জাতিগতভাবে এটা দেখতে হবে। এবং ইন্টারিম এই জায়গায় আমার কাছে মনে হয় যে চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং এদের যে গতিবিধি এবং এদের যে ভাষা, কথা বলার ধরন, এই কথা বলার ধরনের মধ্যে মনেই হয় না যে আসলে এরা ন্যূনতম এই বিষয়গুলো সলভ করতে চায়। আমার কাছে মনে হচ্ছে এরা দায়িত্ব পালন করার ক্ষেত্রেই শুধুমাত্র মানে কি বলে এটাকে, 8টা-5টা অফিস করে না কর্পোরেট অফিসে, এই 8টা-5টা অফিস তারা করছেন। তারা যে একটা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কার করতে চায় বা চাইবে, এবং বিশেষ করে এইরকম পুলিশ প্রশাসনের মতো ব্যবস্থার কথা, সেটা আমরা দেখছি না। যেমন সংস্কার প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন। যেমন আপনি বলছেন যে পুলিশ যে চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটার জন্য কি আসলে শুধুই পুলিশ দায়ী? এখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই? এখানে যদি অন্য বড় রাজনৈতিক দলগুলোর যদি দায় থাকে বা কেউ যদি অভিযোগ অনেক শোনা যায়, ঠিক একই সঙ্গে নতুন দল ছাত্র রাজনীতির এই এনসিপির বিরুদ্ধেও কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ শোনা যাচ্ছে। আসলে এই জন্য কি আপনাদেরও কোনো দায় আছে কি না যে নতুন বাংলাদেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গঠনে আপনারাও ঠিকঠাক করতে পারছেন না? দেখেন, আমি একেবারেই খোলামেলাভাবে বলি, হ্যাঁ আমাদের রাজনৈতিক দলগুলোর এখানে দায় আছে এবং যথেষ্ট দায় আছে। এই পুলিশ, খারাপ পুলিশও 90% সোজা হয়ে যেত, বাকি 10% পালায় যেত যদি রাজনৈতিক দলগুলো আমরা এই দায়গুলো নিয়ে সেখানে আমাদের দায়িত্বটা পালন করতাম। দেখেন, 5 আগস্টে তো শুধুমাত্র কোটা বিলুপ্ত হওয়ার জন্য তো একটা গণঅভ্যুত্থান হয় নাই। তাহলে তো শেখ হাসিনা 97% মানে 7% কোটা দিয়েছিল, 93% দিয়েছিল, তখন তো আমরা মেনে যেতে পারতাম, তখন তো সব সমাধান হয়ে যেত। এখানে আরো কিছু প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলোকে ডিল করে বাংলাদেশ আগাবে। এখন এই 5 আগস্টের পরে আমরা এরকম কয়টা প্রশ্নে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারছি যে ঠিক আছে, আমরা রাজনৈতিক দলগুলো মিলে আমরা বলবো যে আমরা আসলে আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা মাসেল পাওয়ারটা ইউজ করব না। আমাদের যত কিছুই হোক, আমাদের যত বাকবিতণ্ডা হোক, যত সমালোচনা করি, যত একটা বিরোধিতার জায়গায়, শত্রু জায়গায় পৌঁছাক, আমরা একজন একজনকে আঘাত করব না। এই একটা সিম্পল পয়েন্টে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনীতিগুলো আমরা একমত হতে পারি নাই। এটা তো সত্যিকার অর্থেই 2000 শহীদের রক্তের সাথে এক ধরনের বেইমানি এবং রাজনৈতিক দলগুলোর জন্য লজ্জা। দ্বিতীয়ত হচ্ছে যে চাঁদাবাজির জায়গা, যে আমরা কোন সিস্টেমে আমাদের অন্তত আমরা যদি টাকা পয়সা নেয়া বলি যে আমরা কারো থেকে টাকা নেব না, তাহলে তো রাজনৈতিক দলগুলো চলতে পারবে না। আমরা তো একটা পয়েন্টে একমত হইতে পারি সবগুলো রাজনৈতিক দল, যে আমরা কারো থেকে জোর করে একটা টাকা রাজনৈতিক দল গ্রহণ করবে না। দেখেন, বাংলাদেশে আমি যদি 3টা রাজনৈতিক দলের নাম বলি, বিএনপি, এনসিপি, জামাত, এই 3টা রাজনৈতিক দল যদি চলতে চায়, এই যদি জোর করে টাকা না নেয়, আপনিও জানেন আমিও জানি, তার কিন্তু টাকার কোনো অভাব নাই। বিএনপিকে টাকা দেওয়ার জন্য, ডোনেশন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার ব্যবসায়ী আছে। জামাতের একটা ডোনেশন সিস্টেম আছে। এনসিপিকে দেওয়ার জন্য মানুষ চায়, তাদের মানুষের কাছে যাইতে হবে। তার মানে তার কেন চাঁদাবাজিটার ব্যাপারে আমরা একমত হইতে পারি না, বা এই রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারে না, এইটা আসলে এই জাতি যে লড়াই করছে বারবার, সেই জাতির জন্য আসলে দুর্ভাগ্য যে আসলে এই পলিটিক্যাল লোকজন, আমরা বলছি না যে আপনাদের টাকার প্রয়োজন নেই, আমাদের টাকার প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন আছে, আমাদের কর্মসূচির প্রয়োজন আছে, প্রোগ্রাম, সবকিছু সাপোর্টের প্রয়োজন আছে। সেইটার অন্তত আমরা তো অনেক কিছু বলি যে আমরা দুর্নীতিবাজদের টাকা নিব না, এত বেশি টাকা নিব না, সেগুলো যদি না হয় অন্তত একটা জায়গাতে একমত হওয়া দরকার যে আমরা কাউকে জোর করে টাকা নেব না, টাকা না দিলে কাউকে আমরা পাথর মেরে হত্যা করব না, আমরা টাকা না দিলে কারো দোকানপাট আগুন ধরাই দিব না, ধর্ষণ করব না। এইরকম কোর যে জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দিনের পর দিন প্রস্তাবনা দিচ্ছি, আলাপ করছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা ঐক্য জায়গায় নিয়ে আসতে পারছি না। এই ঐক্য যদি না নিয়ে আসতে পারি, আমরা কিসের ইলেকশন, কিসের এনসিপি ক্ষমতা আসলে কি করবে? কারণ তার তো ঐক্যমত নাই, তার তো সিস্টেম ডেভেলপ নাই। তার মানে এনসিপিও ক্ষমতা আসলে তো সেই সিস্টেমের মধ্যে দিয়ে ওই এলাকার একজন কর্মী তখন চাঁদাবাজি করবে। কারণ আমরা তো রাজনৈতিক দলগুলো বসে বাংলাদেশ প্রশ্নে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি কি হবে সেখানে তো আমরা ডিল করে তারপর ইলেকশনের দিকে যাচ্ছি না, ক্ষমতার দিকে যাচ্ছি না। এক বছরেও আসলে এই ডিলটা করা গেল না, এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে ঐকমত্য আসতে পারলো না। এই চাঁদাবাজি বা সন্ত্রাস, বা আপনি যেটা বললেন যে জোর করে টাকা আদায়, এই ব্যাপারে বা না করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা ঐকমত্যে আসা গেল না। এটা অবশ্যই ব্যর্থতা আমাদের জন্য। আপনি যুক্ত থাকুন না আমাদের সঙ্গে। দর্শক, ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর সঙ্গে। শান্ত ভাই, আমরা সংস্কার নিয়ে আলাপ করছিলাম, সেখান থেকে যদি আবার এবার এই পার্টি শুরু করি, যে
এই ঐকমত্য কমিশন যে দীর্ঘদিন ধরে প্রায় 40 থেকে 50টির মতন বৈঠক করলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং সেখানেও আমরা দেখছি যে শেষ দিকে এসে মৌলিক কিছু সংস্কার বিষয়ে এখনও ঐকমত্য হচ্ছে না, এবং দিন শেষে ঐকমত্য কমিশনকে একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না, দ্বিকক্ষ থাকবে কি থাকবে না। বিএনপি তার আগের জায়গায় অবস্থানে এবং এনসিপি জামাত তারা তাদের জায়গায় অবস্থানে। আসলে এই যে এইরকম একটা অবস্থায় আসলে বাংলাদেশে কি আসলে কি এই জুলাই সনদটা সম্ভব, নাকি জুলাই সনদটা কি তড়িঘড়ি করতে গিয়ে মৌলিক সংস্কার ছাড়াই হয়ে যাচ্ছে? কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? এটা তো একেবারেই ঠিক কথা বলেছেন যে এখন পর্যন্ত ঐক্যমতে হচ্ছে না, কিংবা আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের জন্য তার সাথে বার্গেইন করতে হচ্ছে যে আপনি এই 2 বছর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই জিনিসটার জন্য এটা একটা দেশের জন্য খুবই নেসেসারি একটা বিষয়। হাসিনা এইভাবেই স্বৈরাচার হয়ে উঠছে, বারবার নিজের ক্ষমতায় থেকে সবকিছু দখল করছে, সেগুলোর জন্য রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করতে হচ্ছে। তার মানে রাজনৈতিক দলগুলো অনেকেই, পুরনো রাজনৈতিক দলগুলো, তারা নিজেরা সেই প্রয়োজনটা ফিল করছে না আর কি, দলীয় সংস্কার করা বলেন, জায়গা বলেন। কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই যে পুরনো যে রাজনৈতিক দল সে চিন্তা করতে পারে যে সংস্কার হোক বা না হোক, আমি তো ইলেকশনের মধ্যে দিয়ে আবার একটা রিসাইকেলের মধ্যে যাবো, এই করবো সেই করবো। কিন্তু আমরা মনে করি আসলে আমাদের রাজনৈতিক ভিত্তি এটাই আসলে আসছে শহীদের রক্ত এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে। আমরা যদি জুলাই সনদ করতে না পারি, আমরা যদি মৌলিক সনদের বিষয়ে, মৌলিক সংস্কারের বিষয়ে ন্যূনতম একটা জায়গায় না আসতে পারি, তাহলে আমাদের ওই জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এবং আমরা সেটা করতে চাইও না। কারণ আমাদের এই রাজনৈতিক অস্তিত্বই থাকতো না যদি এই শহীদরা জীবন না দিতেন। তো এবং এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি জুলাই সনদের ক্ষেত্রে বা কিংবা কিছু মৌলিক প্রশ্নে যদি উচ্চকক্ষ বা এরকম একেবারেই ভাইটাল প্রশ্নগুলো যদি আমরা একমত না হইতে পারি, তাহলে আমরা কি করব? খুব সিম্পল, জনগণের কাছে যান। আমি 3টা বিষয় মনে করেন, একটা সিম্পল একটা বিষয়, উচ্চকক্ষে সে ভোটের আনুপাতিক হারে হবে কি হবে না, বা উচ্চকক্ষ থাকবে কি থাকবে না, এটা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে আপনি সরাসরি জনগণকে জিজ্ঞেস করেন যে আসলে এটা আপনি করবেন কি করবেন, আপনি গণভোটে যান। তো এই যে জায়গাটা, কারণ রাজনৈতিক দল বাংলাদেশের একমাত্র স্টেক হোল্ডার না, এটা আমাদের বুঝতে হবে ভাই। গত 15 বছরে এই নিপীড়ন বিরোধী রাজনৈতিক আন্দোলনগুলোতে সাধারণ মানুষ আসে নাই, বিদায় হাসিনার পতন হয় নাই। রাজনৈতিক নেতাকর্মীর বাইরে যখন রিক্সাওয়ালা, দিনমজুর, চা শ্রমিক এবং এরকম ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ, বুদ্ধি কৃষক এবং স্টুডেন্ট সবাই যখন নেমে আসছে, তার সাথে তো কোনো দলের না, সেই মানুষটার ভয়েস আপনি নেবেন না? আপনি আজকে এনসিপি, বিএনপি, জামাতকে বসায় একটা সিদ্ধান্ত নিচ্ছেন, যেই ছেলেটা ইউনিভার্সিটি থেকে এসে জীবন দিয়ে বা আহত হয়ে একটা পা নিয়ে বাসায় চলে গেছে, সেই ছেলেটার মত নিয়ে, সেই ছেলেটা এনসিপিও করে না, জামাতও করে না, বিএনপিও করে না, সেই ছেলেটার মতের প্রতিফলনটা কোথায়? বাংলাদেশের গণভোট প্রয়োজন মানুষ সে, হ্যাঁ, তো এই মানুষের মত নিতে হবে না, যদি নেই তাহলে শুধুমাত্র 5% মানুষের মত দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই এখন আপনাদের যে পদযাত্রার যে দল, তারা খুলনায় অবস্থান করছে, বর্তমানে কি পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি কি, এবং এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, সব মিলিয়ে কি বলবেন, ছোট করে একটু আপনার মুখ থেকে শুনে নিতে চাই। আমাদের নেতাকর্মীদের মধ্যে 2-1 আহত হয়েছেন, ককটেল এবং গাড়ির কাচের ক্ষেত্রে 2-1 মাথা, হাত বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। তারা খুলনায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে, গুরুতরভাবে কেউ ভাবে আহত হয় না। আমাদের একজন যুব শক্তির একজন কেন্দ্রীয় নেতা, তাকে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না, একজন হিন্দু ভাই, তাকে আমরা গোপালগঞ্জে আমাদের সমাবেশ থেকে তিনি নিখোঁজ এখন পর্যন্ত, তাকে আমরা খুঁজছি এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন। আমাদের আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী পদযাত্রা শুরু হবে। আমাদের আজকে আরও 3টা জায়গায় পদযাত্রা ছিল, মাদারীপুর এবং ফরিদপুরে, সেগুলো স্থগিত করা হয়েছে। আমরা সেটারও শিডিউল পরবর্তী জানাই দেবো। আমাদের জুলাই পদযাত্রা জুলাইয়ের মধ্যেই শেষ করতে হবে এবং 3 তারিখে আমাদের জাতীয় শহীদ মিনারে আমাদের একটি সমাবেশ রয়েছে, যেখানে আমাদের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঘোষণাপত্র সেটার আমরা পেশ করব। তো সেই জায়গা থেকে আমরা সকল দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের উপরে হামলা হবে, আমরা নিজের জীবনের বাজি নিয়ে আমরা যাব, আমরা আপনাদের সাপোর্ট চাই, আমরা কোনো ধরনের কোনো সিস্টেম, আমরা কোনো ধরনের কোনো শক্তির সাপোর্ট চাই না, আমরা জনগণের সমর্থন আপনারা প্রত্যাশা করেন। দর্শক যারা এতক্ষণ ভোটের দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো